অনেক হোমওয়ার্ক করে এই ভিডিওটা বানাতে বসেছি। কাজ করতে করতে অনেকগুলো ব্লগ দেখেছি, তো শুরুটাই করেছিলাম কোটিপতি ব্লগ দিয়ে। একদমই ভালো লাগেনি। প্রথম কথা হচ্ছে, কোটিপতি ব্লগে যে জিনিসটা আছে এখন বর্তমানে, সেটা হচ্ছে মায়ুসী। মায়ুসীর বাংলায় কী বলে? হতাশা। এটা স্যাডনেস। সেই হতাশা কিন্তু ও নিজে বানানো। দেখো, আমার এই কোটিপতি ব্লগ দেখে একটা কথা মনে হচ্ছে, তোমাদের মনে আছে হেনা সুন্দরী একদিন তারাপীঠে যাবে বলে কত শখ করে সাদা লাল পাড়ের শাড়ি কিনেছিল। কোনো কারণে ও বলেছিল ভিডিওতে যে কেস পড়ে গেছে। ওই যে রিকভারির ভিডিওতে যে প্রভোকেটিভ কমেন্ট্রি করেছিল এই কোটিপতি, তার জন্যে হেনা সুন্দরীর বাবা মাথাটা ঠিক রাখতে পারেননি। তোদের রাজ চলছে, মনে আছে? আমরা দেখেছি। ভেঙে দেবো ক্যামেরা, মারধরের কথা কিন্তু বলা হয়নি। তো যাই হোক, কার উস্কানিতে জানি না, তখন তো একদম উড়ছে হাওয়াতে, উড়ছে। তখন থেকেই আমি বলতাম যে আসছে, কর্মফল পাবার দিনও আসছে। এখন হচ্ছে সেই দিন। তো তখন ওই 4টে কেস হয়ে গেছিলো বলে যেতে পারেনি। তো সেই দিন এদের কাছে খবর ছিল যে কোথায় একটা দাঁড়াবে, রামপুরহাট স্টেশন না কোথায়, হেনা সুন্দরীর পুরো পরিবার গিয়ে দাঁড়াবে। এবং পাতানো দিদি অলরেডি তারাপীঠে পৌঁছে গেল, গিয়ে শর্টস দিল। সারাদিন হাঁ করে চাতক পাখির মতো কোথায় একটা দাঁড়িয়ে রইল, ওই বিপদে ফেলবে বলে অন্য লোককে, এবং নিজে যখন অসফল হয়ে ফিরে এলো বাড়িতে এসে মায়ের ওপর কি চোটপাট। দর্শকরা কিন্তু পথ দেখিয়েছিলেন তখনও যে মায়ের সাথে এরকম ব্যবহার করো না। পরের দিন বলল যে আমি নিজের জন্যে করেছি, বাবা মা রান্না করে বাজার করে খায় না, তাই বলেছি। তখন থেকেই প্রচুর কথা, ছত্রে ছত্রে মিথ্যে কথা, বুঝতে পারছো? যাই হোক, আমি কেন বলছি পুরোনো কথাগুলো তোমাদের বুঝিয়ে দেবো। পুরো ভিডিওটা করার পর উপুর হয়ে শুয়ে শুয়ে এরা আমাকে হেনস্থা করছে। নিজে ফেক কেস দিল 4টে। আজকে শুনছি তো চতুর্দিকে যে হেনা সুন্দরী নাকি বিভিন্ন রকমের কেস দিয়ে হেনস্থা করতে চেয়েছে। আজকে যখন ব্লগ দেখছিলাম, পুরনো কথা ফ্ল্যাশব্যাকের মতো আমার ফিরে আসছিল মনের মধ্যে। নিজে 4টে কেস দিল। মানে আমি সেদিন বলেছিলাম হেনা সুন্দরীর বাড়িতে যে পোষ্য বেড়ালটা আছে সেটা নিয়ে গেলে তাকে যদি নিয়ে যেত, তার নামেও কেস দিয়ে দিত। মা, বাবা, হেনা সুন্দরীর মামাতো দাদা, 4জনের নামে কেস হয়েছিল। কিছু হয়নি, ধোপে টেকেনি। তো হয়ে তো ছিল। তখন এসে উপুর হয়ে শুয়ে প্রত্যেক দিনের মান কি বাত বলার মতো করে আমাকে হেনস্থা করছে, এইভাবে নানাভাবে আমাকে ঘোরাচ্ছে নাকে দড়ি দিয়ে। অথচ সে নিজে গেছিল তাদের ফাঁদে ফেলার জন্যে, কোনো একটা খবর পেয়ে সেইখানে সারাদিন দাঁড়িয়েছিল, কিন্তু হেনারা যায়নি। ধর্মের কলটা বাতাসে সেদিনও নড়েছিল, আজকেও নড়ছে। কালকের ব্লগে দেখছি ওর মায়ের সাথে, মানে এই কোটিপতির মায়ের সাথে কোটিপতির মুখোমুখি হয়ে যাচ্ছে ওই মার্বেলের বাড়িতে। তখন সে মায়ের মুখের ওপর ক্যামেরা ধরে বলছে, কই এবারে তো পিঠে পার্বণ খেতে পেলাম না, পিঠে টিঠে কিছু খেতে পেলাম না। পিঠে কিন্তু ওদের বাড়িতে হয়েছিল, ওর মা বানিয়ে খাইয়েছিল। হেনার বিয়ের আগের চ্যানেলটায় ও সেটা কন্টেন্টও করেছিল, বুঝতে পারছো? ও সেটা কন্টেন্টও করেছিল। পিঠে টিঠে সবই খেয়েছে, কিন্তু যে মা বেডরিডেন হয়ে গেছিল, যে মায়ের অসুস্থতা নিয়ে ও সিম্প্যাথি কার্ড প্লে করছে, ফেলছে বারবার, মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ, কিন্তু সেই মা আজকে নড়ে চড়ে কোনো রকমে ভাত বানিয়ে দিতে পারছে। আমরা হলে বলতাম যে মা কত কষ্ট করছে, এইটুকু করছে তাই যথেষ্ট। আর পুরো বাড়ির কাজ তো আছেই, যেটা বুড়ো বুড়ির ভিডিওতে দেখেছি আমরা, বুঝতে পারছো তো? পুরো বাড়ির কাজ আছে। নিজে কন্টেন্ট করার সময় বলছে বাসি কাজ না করে মা থাকতে পারে না, অথচ সেই মাকে মুখের ওপর ক্যামেরা ফেলে বলছে এবারে তো পিঠে টিঠে খেতে পেলাম না। ওর মা ভাগ্যিস বলল, শরীরের জুত নেই, বুঝতে পারছো? মানে ও কিন্তু পিঠে খেয়েছে। যদি তোমরা স্বাদের কথা বলো যে শীতকালের পিঠে একটা স্বাদ, গ্রামের মানুষ, মনের ইচ্ছে ওর অবদমিত কিন্তু হয়ে গেছে, ওর মা করে খাইয়েছে। ও শুধু কন্টেন্টটা করতে পারিনি। তো এই যে স্বার্থপরতাটা এখন কিন্তু ওর মা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ 1 বছরের মধ্যে ওই যে কেক কেটে সেলিব্রেট করেছিল সেই দিনটা, যেদিন বাড়ির লক্ষ্মীকে বিতাড়িত করেছিল বাড়ি থেকে, তারপরে সেই দিন আর আজকের দিন ওর মার চেহারা দেখে বোঝা যায় খেটে খেটে কি হাল হয়েছে। তার মধ্যে ও বন্ধন ব্যাংকে লোন নিয়েছে।
আমার খুব মনে হচ্ছে ওই ব্যাংকটা বন্ধন ব্যাংক। ওর মা লোন পাবে, ওর মা কোন গ্রাউন্ডে লোন পাবে বলো? কারণ একে লোন দেবে না, কারণ তোমাদের কথা থেকেও আমি জেনেছি আর আমার নিজেরও কিছু নলেজ আছে যে ফিক্সড ইনকাম মানে ইকুয়েশনটা হচ্ছে কি জানো তো, যে লোন চোকাতে পারবে ব্যাংক তাকেই তো লোন দেবে। তো ইউটিউবের ইনকাম যেহেতু ফিক্স নয়, সুতরাং ইউটিউবাররা বোধহয় হয়তো লোন পায় না ব্যাংক থেকে, সুতরাং ওর মা গেছে, ওর মা লোন নেবে বন্ধন ব্যাংক, আমার মনে হচ্ছে বন্ধন ব্যাংকের লোন নেবে। এবং আমার মনে হচ্ছে তোমরা দেখতেই পাবে কে কত বিজনেস করছে, আমার মনে হচ্ছে এগুলো কোর্ট কাছারির পেছনেই যাবে। তো যাই হোক, এই একটা ব্যাপার। দ্বিতীয় কথা, যখন মুখে পট্টি বেঁধে নিজের অসুস্থতার কথা বলছে, তখন ওর মা পেছন থেকে কন্টিনিউ কেসে যাচ্ছে। সেই যে মাকে এত কাজের মধ্যে বন্ধন ব্যাংকে সেদিন যাবে, তার সত্ত্বেও বলছে এবারে পিঠে পার্বণ তো খেতে পেলাম না। মানে পিঠে পুলি মা করছে, তার রেসিপি দেব, দুটো ভিডিওতে কন্টেন্ট বেরিয়ে যাবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্যামেরাতে বলছে, আড়ালে তো জিজ্ঞেস করতেই পারতো এটা যে মা পারবে কি, শরীরটা ভালো আছে কি, ক্যামেরায় বলছে। দর্শকদের সামনে ছোট করা হচ্ছে না, কিন্তু দর্শকরা উল্টে ওকেই ছোট করছে মনে মনে। কেমন ছেলে রে বাবা, মায়ের শরীর খারাপ তার মধ্যেও বলছে যে একে ব্যাংকে যাবে, কত কাজ, তার মধ্যে সংসারের কাজ, এসে রান্না করবে। রিঠে মাছ এনে রেখে দিয়েছে, রিঠে মাছ মাংসর মতো বোধহয় রাঁধতে হয়, কারণ এই মাছটা আমি কোনোদিন নামই শুনিনি, খাইনি তো দূরের কথা, দেখিও নি, নামও শুনিনি, এরই ব্লগে শুনেছি। এর আগে একদিন বলেছিল যে মাংসটা মাংসর মতো রাঁধতে হয়। এত কাণ্ডের পর তোর মায়ের শুধু মানে এটা নর্মাল কাজের ফেরিস্তি, প্লাস গ্রামের বাড়ির এরা যেটা বাসি কাজ বলে সেই কাজটা তো আছেই। তা সত্ত্বেও ছেলে জিজ্ঞেস করছে মা এবারে তো পিঠে পুলি খেলাম না। স্বার্থপরতাটা দেখলে, নিজে অ্যান্টিবায়োটিক নিয়ে এসছে ডাক্তার দেখিয়ে, মায়ের জন্যে নিয়ে আসে দোকান থেকে জিজ্ঞেস করে। ওর মা কন্টিনিউ কেসে যাচ্ছে, যতক্ষণে ও বলছে পেছনে কন্টিনিউ কাশছে। ভাবতে পারছো? এইখানেই হচ্ছে স্বার্থপরতা, এবং তারই ফল, কর্মফল আজ পাচ্ছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা ভাই, কি বলবো, বিছুটি গাছে তো ল্যাংড়া আম ফলে না। যখন এরা প্রথম দিন ব্লগ দিয়েছিল, ভালো লেগেছিল যে দুটো বয়স্ক ভদ্রমহিলা কীভাবে কাজ করছে, ঘর সংসারের কাজ, বেশ দুজনে কাপলভাবে যে মানে একটা কাপলের মতো এসে সোফায় বসে এন্ডিং করছে। কারণ এই কাপল ব্যাপারটা, এই কাপল গোল যেটা, সেটা কিন্তু এর ব্লগে মিসিং ছিল, বুঝতে পারছো তো? দুজনকে এই মানে বুড়ো আর বুড়ি এইভাবে বলছি, এতে কাউকে কোনো অপমান করছি না, কিন্তু নাম বিকৃত করে বলতে হয় তো, নাম বিকৃত করে না বললে ঠুকে দেবে এখন। কারণ এমনিতেই কেস এখন পাওয়া যাচ্ছে না, সুতরাং কেস পাওয়ার কোনো অ্যাঙ্গেল থাকলে বুঝতেই পারছো। তো ব্যাপারটা হচ্ছে যে বুড়ো বুড়ির যখন ওই সোফায় বসে দুজনে হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি বসে এন্ডিং করছে, ভালো লাগলো দেখতে। ও মা, সেই বলে না যে কি বলে, স্বভাব যায় না মোলে। ভিডিওর মধ্যে, কবিতার মধ্যে 24 ঘন্টা শুধু কন্ট্রোভার্সি, শুধু কন্ট্রোভার্সি। আজকে একটা জায়গা দেখাচ্ছে, প্রথমত ঘেন্না করেছে, ইয়েটা দেখিনি, পুরোটা দেখিনি, শুরুটা দেখেই বুঝেছি। বাকি কথাগুলো কিন্তু লোভে লোভে শুনেছি, তোমাদের শোনার দরকার নেই, আমি লোভে লোভে শুনেছি কন্টেন্ট করার জন্যে। যদি কিছু পাই তাও ভিডিও দেখেনি, ওটা চালিয়ে রেখে কাজ করছিলাম, বুঝতে পারছো? কারণ এর তো কন্ট্রোভার্সি তো তোমার ওইখানে কবিতার মধ্যে দেবে, কবিতাকে বদনাম করে ছেড়ে দিল গো। তো যাই হোক, শুরুটাই হচ্ছে, প্রথমটা নিজের বাপ ঠাকুরদার বাড়ি দেখাতে গেছে, প্রথমটাই দেখো দেখাচ্ছে এই হচ্ছে টাকার খনি, সেখানে অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ি রাখা। টাকার খনি মানে না, সোনার খনি, এই হচ্ছে সোনার খনি। মানে একটা জায়গায় এককালে রান্না হতো, স্ল্যাব মতো করা আছে, তার নিচটা, ওইখানে সোনাগুলো হয়তো এরা পুঁতে রেখেছিল। ওই জায়গাটা তোমরা দেখো তো, আমি ওটা মানে স্ক্রিনশট নিয়ে ওপরে লাগাতে পারতাম, কিন্তু কি করতে লাগাবো, কেন লাগাবো, বুঝতে পারছো? সেই যখন এতদিনে তার সাহচর্যী যারা তাকে সাহচর্য দিল, তাদের যখন 1 মিনিটে দুধ থেকে মাছের মতো ছুঁড়ে ফেলে দিতে পারে, তারাও অবশ্যই এগেনস্টে ভিডিও করেছিল কারণ না কারণ ইনস্ট্রাকশানে। কারণ হঠাৎ করে সবাই মিলে পাঁজি দেখে নারিয়েল ফোরকে সবাই মিলে শুধরাতে গেছে, এই জিনিসটা তো ঠিক মানা যায় না, না? শুধরানোর কি এদের টাইম থাকে? হ্যাঁ, টাইম থাকে? দলবদ্ধভাবে সব কিছু করে। দলের থেকে একজন বাইরে চলে গেছে, দর্শকরাও খেপে গেছে, কিন্তু কমেন্টে দেখো
খুব ট্যারা ট্যারা কমেন্ট আসছে। কারণ কি, হুক্কা হুয়া দলের মধ্যে থেকে তুমি দলের সুযোগগুলো নিয়ে নিলে। এবার দল যখন দলনেত্রীর এগেনস্টে গেল, এখন কে ডেপুটি কে মেন বোঝা যাচ্ছে না, কারণ কুমির আর অজগরের ফাইট তো চলছে। কুমির বলে আমি হিরোইন, আমি দলনেত্রী, অজগর বলে আমি দলনেত্রী, আর মালিক বলে আমি দলনেতা। ওটা নিয়ে ওদেরই মাথা ফাটাফাটি করে মরতে দাও। যা নতি যা বেরোবে, রেজাল্ট বেরোবে, আমরা মেনে নেব, ঠিক আছে, আর নিজের বুদ্ধি অনুযায়ী অ্যানালাইজ করব, ঠিক আছে। তো সেইখানে যখন কুমির অজগর মালিকের মধ্যে খেউখিউ হচ্ছে, তখন তুমি ভাই চুট করে মানে পাতলি গালি দিয়ে বেরিয়ে গিয়ে যার হাতে কেস দেবার ক্ষমতা আছে, যার হাতে জায়গার ক্ষমতা আছে, তার সাইড নিলে এবং কমিউনিটিতে ঝুলে পড়লে, ঠিক আছে। অথচ তুমি কন্টেন্ট করার নামে হেনা সুন্দরীকে ভার্চুয়ালি স্টক করিয়েছিলে। এবং ওয়াইটির বাইরের কথা কিছু বলি না, কিন্তু কমেন্টে পেয়েছিলাম 2-4টে জিনিস হয়তো। সেটা হচ্ছে যে ওই পার্টিকুলার স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা রাজধানী এসেছিল যেদিন, 2জন কন্টেন্ট ক্রিয়েটার সেখানে প্রেজেন্ট ছিল। এর নাম ভিডিও টু ভিডিও কন্টেন্ট করা? তো যাই হোক, তোমরা তো জানোই ব্যাপারটা। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ভার্চুয়ালি শুরুতেই, ভিডিওর শুরুতেই গেল মেজাজটা বিগড়ে। ব্লগ লোকে কেন দেখে বলো তো? একটু আনন্দ পাওয়ার জন্য দেখে না? যেটা হেনা সুন্দরীর ব্লগে পেলাম, সবাই মিলে ঘুরতে গেল, তারপরে লাস্টে বিষাদের নোট, বেশ ভালো লাগছে, এনওটি নোট বলে না, বিষাদের টোন বললে সুবিধা হবে, বিষাদের টোন। কারণ ছোট্ট বৌদিটা চলে যাবে, গ্রামেগঞ্জের ছোট্ট মেয়ে বৌদি, তার বাড়ির ঘর সংসার ভর্তি কাজ থাকে, সে পিসি শাশুড়ির বাড়িতে এতটা দিন কাটিয়ে গেল। পৌষ বলে তো এটা, আমাদের এখানে তো ডিসেম্বর জানুয়ারি, কিন্তু গ্রামেগঞ্জে পৌষ মাসটাকে মা লক্ষ্মীর মাস ধরে খুব ওটাকে মানে দেখেছি আমি, শুনেওছি দেখেওছি, কিছুটা তো চোখেই দেখেছি। তো পৌষ মাসটা প্রায় কাটিয়ে গেল, সেখানে পিসি শাশুড়ির আদর পেল, এই যে ধরে রাখার চেষ্টা, এটাতেই বুক ভরে যায়। পিসি শাশুড়ির আদর পেল, বেড়াতে নিয়ে যাওয়া হলো, আজকে তো দেখলে ভাইয়ের জন্য জামা কিনতে যাচ্ছে। তো এই নিয়ে অনেক কিছু বলার আছে, বলবো। হেনা সুন্দরী ব্লগটা দেখে মনটা ভরে যায়, মুখে যেন একটা পাতলা হাসি এসে যায়। হ্যাঁ, নিজের যে কর্মক্লান্ত দিন, তার মধ্যে একটা ছোট্ট যেন হালকা হাওয়া, মনে হয় না ঝট করে একটা বসন্তের হালকা হাওয়া এই শীতের দিনে এসে মনটাকে নাড়াচাড়া করে দিল। আর ওদিকে দেখো কন্ট্রোভার্সি, মানে শুরু কন্ট্রোভার্সি শেষ, কিন্তু ওদের কি নেই বলো তো? আমি আজকে পুরোনো বাড়িটা যখন দেখালো, পুরোটা দেখিনি ভাই, একটু ঘিনঘিনে লাগছিল, বড্ড নোংরা হয়ে আছে, মেজাজটা অ্যাকচুয়ালি চটকে গেছে শুরুতেই। যখন ওইখানটা দেখালো এইখানে হচ্ছে সোনার খনি, মানে কি ওইখানে সোনা ওরা পুঁতে রেখেছিল, সে ডাকাতে নিয়ে গেছে সেটা। তোমরা ওই মাটিটা দেখে বলো তো, একটি মেয়ে ওখানে মাটি খুঁড়তে পারে? বলো না। হেনা তো তখন দুবলা পাতলা ছিল, হেনা তো বাপ মায়ের খেয়ে পয়ে এখন বাড়ির মেয়ে বেশ গাঁট্টা গোঁট্টা হয়েছে। শুধু ওর ফ্যাটটাকে দেখো না, ওর গায়ের জোরটাও বেড়েছে, ওর স্বাস্থ্যটাও হয়েছে। মা হিসেবে নজর না লাগে, ভালো লাগে ছেলেপুলে যখন বেশ গাঁট্টা গোট্টা হয়, খেয়ে দিয়ে সুস্থ হয়। হ্যাঁ, যেহেতু ও শো বিজনেসে আছে, একটু পাতলা হলে বিশেষ করে কোমর টমরগুলো আরও বেশি সুন্দরী লাগবে, তো নজর না লাগে। তো এখানে একটা জিনিস দেখো, ওই যে স্ল্যাবের নিচের যে মাটিটা, ওটা কতদিনের ওইভাবে রয়েছে জমাট মাটি, বলো দেখিনি। ওটা কোদাল ছাড়া খোঁপা যায়? কোদাল ছাড়া কোপানো যায়? আর যেখানে হেনা সুন্দরী কী বলছে, যে হেনা সুন্দরীর মা দাদা কবে এলো বাড়িতে, যখন ওকে ও নোড়া হাতে থাকতে, আত্মরক্ষার জন্য নোড়া হাতে, শিলের নোড়া হাতে এইরকমভাবে ছিল। কারণ ওই রকম একটা মধ্যবয়সী পুরুষ, তার গ্রাম্য ওই ঠেটো হাত, তাতে যদি থাপ্পড়ি মারে যথেষ্ট লাগে। সেইখানে তারা মানে মা ছেলে মিলে পেছনে পড়েছে। হেনা সুন্দরী ব্লগেই শুনেছি, ডিজিটাল প্রুফ আছে, বাজে কথা বলছে না, এবং সেই প্রুফের কোনো ডিনায়াল আসেনি। শুধু একটা ব্যাগ করে নেচে নেচে বেড়ালো পাতানো দিদি আর তার ভাই। কে কার ভাই, কে কার বোন, কে অজগর, কে মালিক, আজকে কিন্তু সে ভাই ক্যাঁত করে একটা পদাঘাত করে লাথি মেরে বুঝিয়ে দিয়েছে যে তুই আমার কত ইম্পর্ট্যান্ট, সেটা বুঝিয়ে দিয়েছে। যার জন্যে অন্য লোকও এসে বলতে বাধ্য হচ্ছে যে না, আমি ওই কেসে নেই, তবে আমি আনতে দিয়েছি, কারণ আইনজীবী এসছে বর্ধমান থেকে।
কবিতার ছলে বলে দেয়া হয়েছে বর্ধমান থেকে আইনজীবী এসছে। তাহলে এই আইনজীবীর সঙ্গে আগেও কিন্তু যোগাযোগ করে আসা হয়েছিল, সেই যখন এই মানে কোটিপতির বাবা দর্শকদের কথা অনুযায়ী হয়তো বাড়িতে ছিল না, কারণ দর্শকরা বলে যে অসুস্থ হলেও সেই মানুষটার হাঁচি কাশি, এই যে ওর মা অসুস্থ, এ যখন ভিডিও এন্ড করছে কোটিপতি, কন্টিনিউ পেছন থেকে কাশির আওয়াজ পাওয়া যাচ্ছে, কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে। বাড়িতে থাকলে তার আওয়াজ পাওয়া যেত না। এবং এদের পারিবারিক বন্ধনের ছিঁড়ি দেখেছো, 3টে মানুষ তার সঙ্গে মানিয়ে চলতে পারে না বলে হেনাকে মন কি বাত বলে বলে হেনাকে কুৎসা রটিয়েছিল হেনার নামে, অথচ এরা মানিয়ে চলতে পারে? ছেলে বাবা মা, এই তো 3টে মানুষ। বাবা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, আচ্ছা কত বড় পয়েন্ট পেলাম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে, বলছি বাবা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে বাকি দুজনের মনের মধ্যে এফেক্ট পড়ে না যে আমার বুড়ো বাপ বা আমার বয়স্ক স্বামী? মনে পড়ে না, এদের হয় না। এরা কিন্তু এই এই বয়স্কার চুল যে মহিলা, এদেরই বাড়িতে গেছিল কন্টেন্ট করতে, বুঝতে পারছো? এবং দর্শকরা জিজ্ঞেস করেছিল বলে এসে ঝাড় দিয়েছিল। কি কি তেজ তখন, ভিউ হচ্ছে না, তখন পয়সা আসছে কাঁড়ি কাঁড়ি। আর বাকিগুলো নাই বললাম, তোমরা সবাই যথেষ্ট মানে বিজ্ঞ মানুষ, এর বেশি নাই বললাম। আচ্ছা, মানে চতুর্দিক থেকে তখন পয়সার গদিতে বসেছিল, তাই জন্যেই। একটা জিনিস দেখো, এখানে আর একটা পয়েন্ট মনে পড়ে গেল, এই যে এরা পাঁজি দেখে নারকোল ভেঙে একবারে সানাই বাজিয়ে বাঁশি বাজিয়ে সব শুধরাতে আসছে, তখন যখন অসুস্থ বাবাকে ফেলে কন্টেন্ট করতে গেছিলো তখন তো কেউ বলতে আসেনি যে ভাই কোটিপতি, তোমার বাবা অসুস্থ, এই সময় তোমাদের কাছাকাছি থাকার দরকার, ওষুধপথ্য করার দরকার, বয়স্ক মানুষ, এজটা ভালো নয়, এই সময় তোমার টেক কেয়ার করার দরকার, তোমরা এখন কি করে কন্টেন্ট করতে গেলে বাইরে? কন্টেন্ট রদ দেখা কলা বাছা সেরে এসেছিল, কারণ সে যে আইনজীবী কোটিপতির বাবা ফাঁস করে দিয়েছে। আজকেও ব্লগটা শুরু করলো কন্ট্রোভার্সি দিয়ে, এই হচ্ছে সোনার খনি। মানে ও এখনও বলে চলেছে যে হেনা সুন্দরী আর হেনা সুন্দরীর মা এসে ওইখান থেকে মাটি খুঁড়ে নিয়ে গেছে গয়না। একটা জিনিস দেখো, হেনা সুন্দরী কি বলেছিল, যে আমাকে ভাত খেতে দেয়নি, ভাত নিতে যাচ্ছি যখন বলছে চল তোর মাথার মুখটা এই গ্যাসে ঢুকিয়ে দেবো, বুঝতে পারছে? তারপর মারপিট হয়েছে, যেটা ও ভিডিও করে রেখেছে। হেনা বলেছিল এটা, ওইটাই ও বারবার বলে আমার কাছে ভিডিও আছে, আমি তো ছাড়তে পারিনি। মনুষ্যত্ববোধ ওর কিছু বাকি রেখেছে হেনার সম্বন্ধে বলার, হেনার পরিবার, হেনার বয়স্কার ঠাম্মির সম্বন্ধে বলার কিছু বাকি রেখেছে নিকুচির মনুষ্যত্ববোধ, ওইটা আর কি ছাড়েনি। যদ্দূর আমার ধারণা, হেনাকে মারপিট করেছিল, টুকটুকে ফর্সা মেয়ে আমার, গালে এইরকম করে দাগ দিলে, টোকা মারলে দাগ পড়ে যায়, সেই মেয়েকে মারপিট করেছে, তার গায়ে আমার মনে হয় চিহ্ন ছিল, যার জন্যে ওটা ছাড়তে পারেনি, বুঝতে পারছো? কারণ ওখানে ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব ভালোভাবে ফুটে উঠছে। সে হয়তো কাঁদছে, সে হয়তো চিৎকার করছে, কিন্তু চোখে জল আছে, তখন এটা প্রমাণিত হয় না, যেমন ঠিক কল রেকর্ডটা থেকে, যে এই দীপ্তবাবুর কল রেকর্ড যখন ছাড়লো, সেটা ওই পাতানো দিদির চাপে পড়ে, পাতানো দিদি কন্টিনিউ গোঁতা দেবে, পাতানো দিদি এইটাকেই না জীবনভরের সত্য ধরে নিয়েছিল, যে ভ্যানিটি ব্যাগ কাঁধে ওদের বাড়ি গেছি, সুতরাং ওইটা আমার জীবনভরের রাস্তা না, আমি টুকটুক করে নাচাবো, সে টুকটুক টুকটুক করে নাচবে, সে প্রেমও করবে আমার দেয়া মেয়ের সাথে, সে যদি পরকীয়াও করে আমার দেয়া মেয়ের সাথে, আমার কথা অনুযায়ী সে উঠবে আর বসবে, না হলেই তার বাড়ি গিয়ে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে কন্টেন্ট নিয়ে আসবো এবং ছাড়বো, এবং লোকের সামনে টুকটুক করে আসল জিনিসগুলো দেখিয়ে দেবো। এখন যেমন মুখে বলতে পারছে, সেখানেও আটকে দিয়েছে, লিমিটের মধ্যে থাকতে হবে। কালোর কথাগুলো বুঝেছো কি তোমরা? আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। অজগর কুমিরের কিস্সাটা যেটা, সেখানে কিন্তু বারবার বলছে লিমিটে থাকতে বলা হচ্ছে, এবং ওর নিজের হাতে কোদাল তুলে দেওয়া হচ্ছে নিজের কবর খোঁড়ার জন্যে। মানে অনেকে ওর হয়ে অনেক কিছু বলতে চায়, কিন্তু ওকে দিয়েই তাকে বারণ করিয়ে দেওয়া হচ্ছে, ওকে দিয়েই বারণ করিয়ে দেয়া হচ্ছে, যে ও তো এক তো বিদেশিকে, বিদেশি কেন বলি জানো, মেরা ভারত মহান, আমার ভারত তো আমার হৃদয়ে আছে। দেখো পৃথিবীর সমস্ত মহিলা মায়ের বয়সী মহিলা মাতৃতুল্য লাগে, কিন্তু নিজের মাকে তো ভালোবাসি, এটা তো ঘটনা। আগে তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে তো বাড়ি। ব্যাপারটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেশ বিদেশ কিছু এসে যায় না,
বিশেষ করে ভারত আর বাংলাদেশ তো অঙ্গাঙ্গী, দুই বোন, একই বৃন্তে দুইটি কুসুমের মতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপত্তিটা কোথায় ওঠে যেন, 2 বছর ধরে এই যখন তাণ্ডব নৃত্য করলো, ভারতীয় মেয়েদের নিয়ে উলঙ্গ করে ছাড়লো, তখন কেউ বলে না। এখন হঠাৎ করে ভারত বাংলাদেশ মনে পড়েছে। বাংলাদেশ আমাদেরই জাত ভাই, বরাবরই বলে এসছি। আমরা পশ্চিম দিকে থাকি, ওরা পূর্ব দিকে থাকে। ওই যে দ্রাবিড়ে উচ্ছল বঙ্গ, সেই বঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলা মিলিয়ে এটা মিলিত। এটা এই যে বাউন্ডারি, পলিটিক্যাল বাউন্ডারি, মনের বাউন্ডারি নেই কোথাও। বাংলাদেশি দর্শকদের বহু আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা পেয়েছি। আজকে একজনই আমাকে লিখে গেছেন, মুনমুন লায়েক, আজকে খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন, যেন সেই শাসন করার মতো। আমার খুব ভালো লাগে এই কথাগুলো। যা উনি এভাবে লেখেননি, উনি সিম্পল কমেন্টটা লিখেছেন, কিন্তু ভঙ্গিটা এরকম, যেমন কন্টেন্ট করছো তেমনিভাবে করো। এই ধরনের গাইডেন্সগুলো ভালো লাগে না? দর্শকদের কাছ থেকে এইটুকু পাওয়া আমার পরম পাওয়া, বুঝতে পারছো তো? এইটুকু তো পেয়েছি, আর কিছু পাই না পাই। তো যাই হোক, এই লোভেই কন্টেন্ট করি। কিন্তু যাই হোক, যেটা বলছিলাম, তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, বলো তো, যে মেয়ে আত্মরক্ষার জন্য একটা শিলনোড়া নিয়ে ঘুরছে, খেতে পায়নি সারাদিন, তার মা এবং আচ্ছা আচ্ছা, আগে কমপ্লিট করি। শিলনোড়া নিয়ে যখন হেনা সুন্দরী, শিলনোড়াটা অ্যাকচুয়ালি ও কিচেনে খুঁজতে গেছে, খুবই চালাক, মানে চালাক ঠিক বলে না, ইন্টেলিজেন্ট এবং ঠান্ডা মাথার মেয়ে। আমরা হলে কেঁদে কেটে মাথা খারাপ করতাম আর মার খেয়ে মরতাম। ও কিন্তু যাতে আর নিজেকে আত্মরক্ষা করা যায়, কারণ গ্রিলে তালা, সেই জন্য একটা নোড়া নিতে গেছে। তখন ও হেনা কি বলেছিল মনে আছে, যে ওরা দুজন কোটিপতির মা পেছন পেছন ঢুকেছে আমাকে ফলো করে। এই জিনিসটা মনে রেখো ডিয়ার ফ্রেন্ডস। এইখানে তারপরেই ও বলল আমি গোমড়ে গোমড়ে কাঁদছি, তখন আমার মা আর দাদা ঢুকেছে। মা আর দাদা দুদিন ওকে ওর সঙ্গে থেকে রেখে, ক্ষমা টমা চেয়ে, নাক কান মুলে ওখানে রেখে চলে গেল। মানে মেয়েকে সংসার করার জন্য রেখে শ্বশুরবাড়িতে চলে গেল, মেয়ে পালায়নি কারুর হাত ধরে, বুঝতে পারছো? তারপরে 17 তারিখে এরা অত্যাচার আরও করতে, তখন ফোন করেছিল এবং তারা এসে নিয়ে গেছিল। পরপুরুষের সঙ্গে সে পালায়নি, দীপ্ত কোনো দিন এর সামনে আসেনি। যাকে এটা তো তোমরা সবাই জানো এবং কনভিন্স। এইবার আমার কথাটা শোনো, হেনা কি বলছে, আমার পেছন পেছন মা ছেলে ঢুকেছে, আমি কিচেনে কি করছি দেখতে। এইটা হচ্ছে আমার পয়েন্ট। মানে কি, তখন এই মা ছেলে ওদের ওপর নজর রাখছিল, মেয়েটার ওপর, যে সে কি করছে কিচেনে, সে কি করছে কিচেনে। যদি তাকে ওইভাবে ফলো করে, সে আজকে পোড়োবাড়িতে গিয়ে, পোড়োবাড়িতে যেখানে ওর কোনো কাজ নেই, হয়তো টয়লেটটা ইউজ করতো, যেটা ওর শ্বশুর আগে বলেছে। ব্যাপারটা হচ্ছে তখন গিয়ে মা মেয়ে বেশ ঘন্টাখানেক ধরে ওই মাটিটা খুঁড়বে, ওরা পেছন পেছন যাবে না? বলো দেখিনি। আজকে ব্লগটা শুরু করলো সেইটা দিয়েই, ওই যে অ্যালুমিনিয়ামের হাঁড়িটা দেখছো, ওইটাই হচ্ছে সোনার খনি। মানে কন্ট্রোভার্সি ছাড়া কিচ্ছু নেই। অথচ এদের কি না ছিল বলো তো, তিনখানা বাড়ি, লোকের মাথায় এক টুকরো ছাদ থাকে, নাচে রাস্তায় বসে থাকে, ঘর সংসার নিয়ে, যুবতী মেয়ে নিয়ে রাস্তায় স্টেশনে বসে থাকে। ভগবান দেয় ধন, দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আমার ঠাম্মার কথা, কিন্তু আমার মা সারা জীবন বলতো, তারাও তো শাশুড়ি বৌমা ছিল। আমার মা কিন্তু আমার ঠাম্মাকে সারা জীবন মা মেনে এসছে। আমি আমার শাশুড়িকে সারা জীবন মা মেনে এসেছি এবং স্নেহও পেয়েছি। এরকম করে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতেন, মানে ভুলবো না সে দিনগুলো। আজকে ওনারা নেই, শ্বশুর শাশুড়ি মা বাবা কেউ নেই, 4 জনের জন্য সমান কষ্ট পায়। নিজের মা তো মাই হয় ভাই, যেটা বললাম এর আগে। তো যার গর্ভে জন্মেছি সে তো মানে স্বর্গাদপি গড়িয়াছি, তার জন্যে কান্না তো বন্ধই হয় না। তো বাদ দাও, এখন যে কথাটা বলছি, তাহলে একটা জিনিস দেখো, মানে শুরুই হলো ওইখান থেকে। এদের কাছে কত কিছু আছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, কত সুন্দর সুন্দর এদের ধনধান্যে পুষ্পে ভরা জমি রয়েছে। কত সুন্দরভাবে ব্লগটাকে দেখাতে পারত, পয়সা নিয়ে কোর্ট কাছারি করে, বিয়ের আগে বিয়ে আছে বলে নোংরামো না করে, এর পেছনে এই উকিল ওই উকিল হিসেবে না ছুটে, ওরা কিন্তু এই পুরনো বাড়িটাকে সারিয়ে সেটা বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা, একটা কি বলে ওটাকে, বিজনেস করার একটা কিছু ভাবতে পারতো। কিন্তু কি বেছে নিল, কন্ট্রোভার্সি। তো ফলটা দেখো। যাকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, হেনার ভিডিও নিয়ে পরে
পরে কথা বলবো, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।